আমাদের ধারণা ওরাই করেছে। এই কিছু হইলেই দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাতেই দোষ, যা হইতো তাতেই দোষ। আর সুযোগ একটা পাইছিল রে, কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না। আমার ভাইজানেরা আজকেও যারা গল্প করলো তারা বলল, ভাই জীবনে কারো বড় কথা বলি নাই, জীবনে কারো কোনোদিন একটা চর থাপ্পড় দিই নাই, অথচ নাশকতার মামলা খেয়েছি, মানুষ হত্যার মামলা হয়েছে, খুন খারাপির মামলা হয়েছে, অন্যায়ের মামলা হয়েছে। এমনি ভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না। মরা লোকও ছাড় পায় নাই। পুলিশরা ওদের মুখস্থ কথা, কি কথা? মুখস্থ কথা। যা করেছে হুজুররা করেছে। ওই যে একবার একটা হয়েছে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি, বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বাস্তায় কি করে কিনে আসছে বালু। বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি, তা বলছে স্যার বালু স্যার, বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই? ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায়, নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে। বাস্তা নামা চেক করি, দেখে না আসলেই বালু, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আবার আর একদিন, কি ব্যাপার বল্টু সাইকেলে কি? স্যার বালু স্যার। এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু, আবার চেক করে দেখে না বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার বাস্তায় করি, কি যেন, এই এতে কি? স্যার বালু স্যার। না, বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না, নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আছে, এইটা ল্যাবে পাঠাবো, পরীক্ষা করবো, তারপরে তোর সাথে কথা হবে। ল্যাবে পাঠাই পরীক্ষা করি, দেখে বালু। বল্টুর সাথে দেখা হয়েছে, চৌগাছা হয়েছে ব্রিজের মাথায় ওখানে। বলছে যে এই বল্টু, তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করি বালু পাচার করিস, কোন দুঃখী কদিন রে? তা বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি। আপনারা তো পড়ি পড়ি খালি চেক করেন বালু, কি পাচার করেন? আর ধরি ধরি কি চেক করেন? আমাদের অবস্থা তাই হয়েছিল। পাচার হয়ে যায় কত কিছু, আর মামলা হয় বুঝতে না। টাকা সব ব্যাংকের থেকে শেষ, 5টা ব্যাংক এখন একসাথে করতেছে, ইসলামী ব্যাংক বাদে। ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এইটা বাদে বাকি অন্য যে ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে আরো কি কি ইসলামী, 5টা একসাথে। অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে। এইটা না, এইটা এখন পর্যন্ত ঠিক আছে, কারণ এইটার কর্মীগুলো এখনো ন্যায়, সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে, বলেন ঠিক কিনা? তো যাই হোক, সব খালি করে ফেলেছে। ও স্যারেরা খুঁজে পায় না, খালি খুঁজে পায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কিছু হইলেই মামলা এদের নামে, আছে না না? বালু পাচার করে না সাইকেল পাচার করে, এটা বুঝার খবর। ওগো আমার ভাইয়েরা, এখনো প্রশাসনের অবস্থা খারাপ না ভালো? এখনো খারাপ, এখনো আছে না নাই? ওই সময় বলতো হুজুর কথা বলেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করেন না। আর এই সময় এসে বলে হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? সব আল্লাহর ওলি ছিল। আমি বললাম তা আমাদের ধৈর্য মারত কার? আমাদের তাড়া করতো কারা? স্টেজে কথা বলতে দিত না। পাবনায় গেলাম, বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন। মোনাজাত ধরেছে একজন, বলছে হুজুর মোনাজাত তো বাদ দেন, আপনি চলেন দিন। মোনাজাত করতে দিন। ঠিক বলছি না? ঠিক বলছি? যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তো তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এটা গাইতে চাইলাম না, কিন্তু 2টা সিরকুট আইছে। আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই, আলোচনা করি যে কাজে লাগবে, কিন্তু 2টা সিরকুট এটা না গাইলে ওটা আবার কমিটিও একটা দিয়েছে, শ্রোতারাও একটা দিয়েছে। গাবো? হ্যাঁ শুনবেন? আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে?
বেশি। সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার, কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, চৌগাছাতে তুলে নিয়ে মহেশপুরি রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই, আল্লাহর ওলিরা এনে যায় না যায় না, কথা কয় না, যায় না যায় না। আর মার্কেট গুলোতে তো পুরুষদের কোনো চারাই নেই, সব মা বোনেরা। আর দোকানদাররাও আমাদেরও তো দাম দেয় না। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তো বলছে আছে। আমি বললাম দেন। হঠাৎ দুই মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলছি, বললাম আমারটা দেন। তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। আরে বাহ, উনি আমার হাদিস শিখাচ্ছে। গায়ে ঘেলে মানে তুমি চলে যাও, আমার দুটো কাস্টমার এসে তোমার আর লাগবে না। সে অবস্থা আমাদের ইয়াহিয়া মুন্সি, উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি, ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল। তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ, আল্লাহ মাফ করুক, নাম বলছি শুনে ফেলবেন। আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণটা। তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল। তো ফেরান লাভলি কিনতে গেছে, তো দোকানে থাকে মেয়ে। তো বলতেছে যে হুজুর ফেরান লাভলি তুমি কোথায় লাগাবা? তো বলতেছে যে মুখেই লাগাবো। তো বলছে যে কে জন্য মুখী, তো জায়গা কই, সব তো মুখী দাড়ি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? দাড়ি দিয়ে ভরা। ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও এনি পাকায়। এ তোর মুখী তো দাড়ি দিয়ে ভরা, কোন জায়গায় লাগাবি? তো আমাদের অবস্থা তাই, হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই। ওরা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেকি কত আর পরিষ্কার হবে? আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি, খেয়ে দেখবা না, তাও তুমি দাও। কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ, কারণ ওদের যদি বুঝাইতে পারে ৩,৩০০ টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে, ওইটা ১৩০০ টাকায় বেঁচে দেবে। আর উনি কিনে নে রে বাবা, খুব গর্ব করে কিনে এনেছি দেখে। রে বাবা, স্বামীর কয় তুমি তো কোনোদিন পাইলে না। স্বামী পারবে কি? ওইভাবে তো ঠকাতে পারে না কোনোদিন, কথা কয় না। তুমি তো কোনোদিন পাইলে না। রে বাবা, আমি কত পারান্দার। ও আমার ভাইরা, এই জন্য মা বোনদের জন্যও কিছু কথা বলার দরকার আছে না নাই? নারীরা জাহান্নামে যাবে, কারণ হলো দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে? বলল দুইটা কারণ, মেজর কারণ, বড় কারণ। দুইটা কারণ, তার মধ্যে ১ নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর নাশুকরি করে, তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি নাশুকরি করে। স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি পোকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না। ও মরিচ কি বানাবে? কয় মরিচ কুটে দিছি ২০টাই, তাও টক হয়নি। তুমি কি মরিচ কিনছ? আছে না? আর ও যেইটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা। আর ওর কাছে ওর শাশুড়ি হইলো ওর ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হলো হিন্দা, আর শ্বশুর হইলো আবু জেহেল। কথা কয় না? ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ। কি কথা কয় না? আপনাদের এদিকে তো নাই, আছে। শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে, ওরে বাবা সেইটার দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি, তাও ওইটা ভালো। ও গ্যারান্টিটা ভালো, কারণ কি? ওই তো বাবার বাড়িতে আনলে খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়োই মরি যাবে, তাও গরু মারবে না। বলেন
মরে। আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছা একটা জমি কিনেছে। জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হয়েছে। আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নাই, ওখানে 5 তলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং করেছে। উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব। তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে বেগম চলো আজকে এই 4 চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। ওই যে বিনোদিয়া নাকি পার্ক বানাইছে যশোরে, ওখানে তোমার একটু ঘোরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেব জান্নাত পায়, ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে। আর স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের গাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌগাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি। স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কাঁচা নাকি, ওর কি আর একটা কোনো সতীর মতিন আছে নাকি? ওদের তো সন্দেহ থাকে না, থাকে না। এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা